ওএফডিএম এর কয়েকটি ব্যবহারের মধ্যে আছে, যেটা দেখা যাচ্ছে যে ডিজিটাল টেলিভিশন, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, হাইপার ল্যান, অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লুপ ইত্যাদিতে ইউজ হয়। এছাড়া আমাদের যে ওয়াইফাই, আমরা বর্তমানে যে সমস্ত ওয়াইফাই ইউজ করতেছি সেসব ওয়াইফাইতে ওএফডিএম এর ব্যবহার আছে। আর তাছাড়া 4G LTE যে কমিউনিকেশন, 4G LTE তে ওএফডিএমটা ডাউন লিঙ্কে ব্যবহার হয়ে থাকে। আশা করা হচ্ছে যে 5G বা নেক্সট জেনারেশন থাকবে, সেখানে ওএফডিএমটা আরো ব্যাপক অর্থে ব্যবহৃত হবে। আর LTE তে যেটা ওএফডিএম শুধুমাত্র ডাউন লিঙ্কে ইউজ হয়, আপ লিঙ্কে হয় না। তো ডাউন লিঙ্কে ইউজের সময় সেটা ওএফডিএম এর মাল্টিপল অ্যাক্সেস ভার্সন অর্থাৎ OFDMA সেটা ইউজ হয়। এখন আমরা দেখি যে ওএফডিএমটা হচ্ছে এক ধরনের মাল্টি ক্যারিয়ার সিস্টেম। সেটা কি জিনিস? আমাদের সিঙ্গেল ক্যারিয়ার সিস্টেম থেকে এটা একটু আলাদা। যে সিঙ্গেল ক্যারিয়ার সিস্টেমের জন্য আমরা একটা ক্যারিয়ার ইউজ করি, উদাহরণস্বরূপ এই ছবিতে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি আর এখানে হচ্ছে অ্যামপ্লিটিউড বা পাওয়ার, এটাতে এই হচ্ছে ব্যান্ডউইথ একটা ফ্রিকোয়েন্সির জন্য বা একটা ক্যারিয়ারের জন্য। আর আমি যখন মাল্টি ক্যারিয়ার ইউজ করছি তখন এই সেম ব্যান্ডউইথ সেটা একাধিক ক্যারিয়ারের মধ্যে স্প্লিট করে দেওয়া হচ্ছে। আর আমরা খেয়াল রাখতে হবে যে আমরা যখন একটা ক্যারিয়ার বলি, নট নেসেসারি যে ক্যারিয়ার বলতে শুধুমাত্র তার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটাই বোঝায়, কারণ ওই ক্যারিয়ারের একটা নিজস্ব ব্যান্ডউইথ থাকে, তার মিনিমাম ও ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থাকে। তাহলে মাল্টি ক্যারিয়ারের সময় কি করা হচ্ছে, আমাদের যে স্পেকট্রামটা আছে সেটাকে অনেকগুলো সাব ক্যারিয়ারের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। এবং এই যে সাব ক্যারিয়ারে ভাগ হলো কেন, তার মানে হচ্ছে যে এইটার আন্ডারে যেটুকু ডাটা নেওয়ার কথা ছিল সেই ডাটাটাকে আমি অনেকগুলো প্যারালাল ডাটা স্ট্রিমে ভাগ করে ফেলবো। অন্যভাবে বলা যায় যে আমার ডাটা যদি কথা 100টা বিট থাকে, আবারও বলতেছি সিরিয়ালি যদি 100টা বিট থাকে 1 থেকে 100, সেটাকে আমি অনেকগুলো প্যারালাল পথে ভাগ করে নিলাম। আমি যদি 5টা প্যারালাল পথে ভাগ করে নিই তাহলে কি হবে, যে আমার প্রতিটা পথে 20টা করে বিট থাকবে এবং এই 5টা পথের প্রত্যেকটাকে প্যারালালি আমি 5টা সাব ক্যারিয়ারের উপরে মডুলেট করে দিতে পারি, বা সাব ক্যারিয়ারগুলোকে এই 5টা ডাটা দ্বারা মডুলেট করতে পারি। এইটা হচ্ছে আমাদের মাল্টি ক্যারিয়ার সিস্টেমের কনসেপ্ট। এখন যেটা আমরা দেখতেছি যে হোয়াট ইজ ওএফডিএম, যেটা আমরা আগে বললাম এটা একটা মাল্টি ক্যারিয়ার সিস্টেম। আমরা যে ছবিটা আগে দেখছি সেটা উপরে দেখা যাচ্ছে আবার, এবং তার নিচে দেখা যাচ্ছে তার অ্যাকচুয়াল স্পেকট্রাম। আমরা যে বলতেছি ফ্রিকোয়েন্সিটাকে ভাগ করা হয়, এটা মাল্টি ক্যারিয়ার সিস্টেমের কমন ছবি। কিন্তু যখন আমরা ওএফডিএম বলি, ওএফডিএম হচ্ছে অনেকগুলো সাব ক্যারিয়ার থাকে এবং সেই সাব ক্যারিয়ার গুলো দেখতে অনেকটা এরকম, যে এই এক একটা সাব ক্যারিয়ার হচ্ছে এক একটা সিঙ্ক ফাংশন, যেটাকে এক্সপ্রেস করা যায় sin x ডিভাইড বাই x। আপনারা জানেন যে sin x ডিভাইড বাই x এটা হচ্ছে একটা সিঙ্ক ফাংশন। সে এরকম অনেকগুলো সিঙ্ক ফাংশন দ্বারা এটা সাব ক্যারিয়ার গুলো তৈরি হয়। এইটাতে একটা বিশেষত্ব আছে। বিশেষত্ব যদি আপনারা খেয়াল করেন দেখবেন, যে কোনো একটা সাব ক্যারিয়ার যদি আমি দেখি, ওই সাব ক্যারিয়ারটা যখন উদাহরণস্বরূপ এই যে যেখানে আমি মাউস ধরছি এই যে সাব ক্যারিয়ার, এইটার যখন পিক ভ্যালু, ওই পিকের সময় কিন্তু অন্যান্য সাব ক্যারিয়ারের ভ্যালু কিন্তু 0। আবার দেখেন এই পার্টিকুলার সাব ক্যারিয়ারটা যখন আমি পিক ভ্যালু দেখতেছি এই বরাবর, তখন অন্যান্য সাব ক্যারিয়ার গুলো কিন্তু 0। তার মানে কি, আমার একটা ইনস্ট্যান্সে বিশেষ করে আমি যদি এটার পিক গুলো নিই, এই পিক, এই পিক, এই পিক, এই পিক, এই ইত্যাদি পিক গুলো যদি আমি স্যাম্পল করি বা এই পিক ফ্রিকোয়েন্সি গুলো যদি আমি কনসিডার করি, তাহলে ওই মুহূর্তে অন্য ক্যারিয়ারের কোনো ভ্যালু নাই। অর্থাৎ আমার ফ্রিকোয়েন্সি গুলো অর্থোগোনাল। এই অর্থোগোনালকে আমরা কিভাবে অ্যাচিভ করি? আমরা অ্যাচিভ করি ইনভার্স ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। ট্রান্সমিটার সাইডে ইনভার্স ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম IFFT
আর রিসিভার সাইডে আমরা এটা উল্টাটা করি, সেটা হচ্ছে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, এফএফটি। আপনারা জানেন যে এটাকে ইন জেনারেল বলা হয় ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম বা ডিএফটি, বা সেটা যখন ইফিশিয়েন্ট বা ফাস্ট অ্যালগরিদম ইউজ করা হয় সেই ডিএফটি করার জন্য, তখন সেটা বলা হয় এফএফটি। এফএফটি যেটা ইনভার্স সেটা হচ্ছে আইএফএফটি। আইএফএফটিটা আসলে কি করে? আইএফএফটি যেটা করে, আপনার ফ্রিকোয়েন্সি ডোমেইনকে টাইম ডোমেইনে কনভার্ট করে। আর এফএফটি কি করে? আমার টাইম ডোমেইনকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করে। তাহলে এইখানে আমাদের ওয়েবডিমের সময় যে ব্যান্ডউইথটা আছে সেটাকে বিভিন্ন ন্যারো ব্যান্ডে ভাগ করা হয়, অনেকগুলো সাবকিউরিয়ারে। সেটা এক একটা সিস্টেমের জন্য এক এক রকম হবে। সেটা ইউজুয়ালি 64, 256, 512 ইত্যাদি ব্যান্ড হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে ডিজিটাল ডিবিতে 2000 থেকে 8000, হাইপারল্যান্ড 2 তে হয়তো 48 ইত্যাদি ভাগ করা হয়ে থাকে। এখন আপনারা যদি এই জায়গায় কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা যেমন জানি, যখন আমরা একটা সিঙ্গেল ক্যারিয়ারকে এক্সপ্রেস করি, যে ধরলাম যে কোনো ওয়্যারলেস কমিউনিকেশন একটা সিঙ্গেল ক্যারিয়ার, তখন কি হয়? তো সেই সিঙ্গেল ক্যারিয়ারটা আমরা বলি থাকি যে এটা হয়তো সাইনোসয়েডাল ক্যারিয়ার হিসেবে আমরা তখন সেটাকে এক্সপ্রেস করি। তো সেই সাইনোসয়েডাল ক্যারিয়ার সাইন হতে পারে, আবার সেটা কোসাইনও হতে পারে। তো সেই সাইন হোক বা কোসাইন হোক, সেটা আমরা তখন একটা ক্যারিয়ার দ্বারা এক্সপ্রেস করি। তো সেটা কি হয়ে থাকে সেটা তো ছবি আমরা নিজেরাই জানি, সেই ছবিটা দেখতে কেমন, যে সেটা পিরিয়ডিক একটা সিগন্যাল। সেটা স্টার্ট হয়, ধরলাম যদি আমি জিরো থেকে স্টার্ট ধরি, জিরো থেকে সেটা পিকে উঠে, তারপর আবার নিচে নামে, আবার যতখানি পিকে পজিটিভ উঠছিল নেগেটিভ ততখানি পিকে নিচে নামে, তারপর আবার জিরো হয়। এভাবে এটা রিপিটেটিভ হইতে থাকে। কাজে সাইন ওয়েভ আর কস ওয়েভ এটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে, এটা কিন্তু ডিকে হয় না, একটা না চলতেছে। কিন্তু এই সাইন বা কস এটা তো কন্টিনিউয়াস, ইনফাইনাইট থেকে শুরু হয়ে একদম ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকে। সিং ফাংশন হচ্ছে যখন আমি মাল্টি ক্যারিয়ার ওয়েভডিএম করি, তখন এইটার এক একটা সাব ক্যারিয়ার কিন্তু সাইন ফাংশন থাকে না, এক একটা সাব ক্যারিয়ার তখন আইএফএফটির কারণে সেটা তখন সিং ফাংশন হয়ে যায়। সিং ফাংশনের সাথে সাইন ফাংশনের সম্পর্ক কি? সাইন এক্স বা সাইন থিটা আপনি যাই বলেন, এইটা যদি সাইন হয় তাহলে সিঙ্ক হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। এই যে ডিভাইডেড বাই এক্স আছে, যার ফলে হচ্ছে কি যে আমার সাইন এক্স এর ভ্যালু যখন এক নির্দিষ্ট মানের চেয়ে বেশি হয়, তখন এটা ডিকে করতে থাকে, ফল করতে থাকে। কাজে আমার এক্স এর মান, আবার আমাদের এখানে দুটো প্যাটার্ন আছে। সাইন এক্স এর সাইন থিটার ভ্যালুটা কি? সাইন ভ্যালুটা হচ্ছে যখন আমার এক্স এর মান একদিকে মানে জিরোর দুপাশে যদি বাড়তে থাকে, তখন দেখা যাবে যে সেটা আস্তে আস্তে ফল করতেছে। তো এটা আসলে সাইন এক্স এবং এক্স এটাকে যখন আপনি ম্যাথমেটিক্যালি অ্যাপ্লাই করবেন, তখন দেখা যাবে এই যে নিচের এই এক্স থাকার কারণে এটা আসলে গ্র্যাজুয়ালি দুপাশে, তার পিকের দুপাশে গ্র্যাজুয়ালি ডিক করতেছে, মানে ডিকে করতেছে। তো এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা টার্ম, সাইন এক্স ডিভাইড বাই এক্স। ওকে, তাহলে আমার মনে হয় এটা বুঝে গেল। আর এমনি কি এটার যে সাবক্যারিয়ার গুলো কেন অর্থগোনাল সেটা নিয়ে কি কোনো কোশ্চেন আছে? সেটা কি বুঝা গেছে? আচ্ছা, আমি তো আবারও বলি যে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সিং ফাংশন। কেন সিং ফাংশন? কারণ এগুলো সাইন এক্স বাই এক্স। এখন কেন সিং ফাংশন হলো, কেন অন্য কিছু হলো না, এটা নির্ভর করতেছে কারণ আমরা আইএফএফটি ইউজ করি। আইএফএফটি নামক একটা ম্যাথমেটিক্যাল অপারেশন যখন চালানো হয়, তখন এই সিং ফাংশনটা বিষয়টা চলে আসে। ওএফডিএমটা কেন পপুলার বা কেন এটা ইউজ হয়? যে আমাদের ব্রডব্যান্ড সিস্টেম বা ওয়্যারলেস সিস্টেমের জন্য দেখা যাচ্ছে যে মাল্টিবার ট্রান্সমিশন হয়, এবং মাল্টিবার ট্রান্সমিশনের কারণে তখন আমাদের মাল্টিবার
ইফেক্ট বা মাল্টিপাথ ফেডিং থাকে, ইন্টারসিম্বল ইন্টারফারেন্স দেখা যায়, সেক্ষেত্রে ইন্টারসিম্বল সলিউশনের কারণে আমাদের ওএডিএম ইউজ করা যায়। আর কি করা যেত, আমরা যদি ইকুয়ালাইজার ইউজ করতাম মাল্টিপাথের ফেডিংটাকে ওভারকাম করার জন্য ইকুয়ালাইজার, তাহলেও যে হইতো না তা না, হয়তো কিছুটা হইতো, কিন্তু যখনই আপনি ইকুয়ালাইজার ইউজ করবেন, ইকুয়ালাইজার কনসেপ্ট আপনাদের আগেও বলা হয়েছে, আপনারা জানেন, তো সেই ইকুয়ালাইজারটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা অলওয়েজ ডিফিকাল্ট বা কমপ্লেক্স, এবং আপনার ডাটা রেট যদি বেড়ে যায় তখন এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা আরো কঠিন। তো সেদিক থেকে ওএফডিএম হচ্ছে অনেক ইজি একটা প্রসেস, কারণ বর্তমানে ডিজিটাল ডিএসপি অ্যালগরিদম গুলো আছে, আমাদের আইএফএফটি আর এফএফটির মাধ্যমে ওএফডিএম সহজে ইমপ্লিমেন্ট করা যায়। আর যেটা আমি একটু আগে বলতেছিলাম যে ইকুয়ালাইজার কি, বাই চান্স যদি আপনারা ইকুয়ালাইজারটা না জেনে থাকেন, আমি একটা সিম্পল ইকুয়ালাইজার এক্সাম্পল এখনই আবার বলি, তাহলে আপনারা হয়তো রিকল করতে পারবেন যে ইকুয়ালাইজারের যে সিম্পলেস্ট এক্সাম্পল, যে জিরো ফোর্স সিঙ্গেল ট্যাপ ইকুয়ালাইজার, এটাতে এক্সাম্পল হচ্ছে, ধরুন আমি কোন একটা সিগন্যাল পাঠালাম, সেই সিগন্যালটা ধরা হলো 5 ভোল্ট, সেই সিগন্যালটা আমি পাঠাই দিলাম, চ্যানেলের ভিতর দিয়ে যাওয়ার সময় সিগন্যালটা অ্যাটেনুয়েট হয়ে বা তার ইন্টারসিম্বল ইন্টারফারেন্স হয়ে সেটা একটু চেঞ্জ হয়ে গেল, সেটা হয়তো তখন 5 ভোল্টের জায়গায় 3 ভোল্ট হয়ে গেল। এখন রিসিভার সেটাকে 3 ভোল্ট পাচ্ছে। তো এটাকে ওভারকাম করার জন্য সিঙ্গেল ট্যাপ জিরো ফোর্সিং ইকুয়ালাইজারের কথা বললাম, তার এক্সাম্পল হিসেবে যেটা করা যায়, যে প্রথমে আমার এই আননোন বা অ্যাকচুয়াল ডাটা পাঠানোর আগে কিছু পাইলট সিম্বল পাঠানো হয়। পাইলট সিম্বল হচ্ছে নোন ডাটা, যে আমি ঠিক আছে প্রথমে ঠিক করলাম যে আমি 4টা 5 ভোল্ট আর 4টা 0 ভোল্ট একসাথে পাঠাবো, অর্থাৎ 5 5 5 5 তারপরে 0 0 0 0, এই 4টা 8টা বিট পাঠাবো। ট্রান্সমিটারে আমি পাইলট পাঠালাম এবং ট্রান্সমিটার দিয়ে পাঠালাম, রিসিভার সে পাইলট রিসিভ করলো। আমার অ্যাকচুয়াল ডাটা পাঠানোর ঠিক আগে আমি এভাবে এটাকে পাইলট পাঠালাম চ্যানেলটাকে বুঝার জন্য, যেটাকে বলে চ্যানেল এস্টিমেট করার জন্য। এই যে 4টা 5 ভোল্ট এবং 4টা 0 ভোল্ট পাঠালাম, রিসিভার সেটা রিসিভ করলো, ধরুন কথা দেখা গেল এই 4টা 5 ভোল্ট হয়ে গেছে 3 ভোল্ট, আর জিরো গুলো ধরলাম এই জিরোই থাকলো। তাহলে কি হতে পারে, তাহলে আমি যেটা বুঝতে পারলাম যে আমার চ্যানেলটা এমন যে সেটা 5 কে 3 বানায় দেয়, অর্থাৎ 60% তার রিডাকশন করে। তাহলে আমি কি করতে পারি, রিসিভারে যদি আমি টের পাই যে সেটা, যে সিগন্যালের যে ভ্যালু যদি 100 ইউনিট থাকে সেটাকে সে রিডিউস করে 60 তে নিয়ে আসে, অর্থাৎ অ্যাটেনুয়েট করে। তো এই যে 60 তে নিয়ে আসে, কাজে আমি যদি রিসিভারে এটা দ্বারা তাকে উল্টা গুণ করে দিই, তাহলে কি হবে, তাহলে সেটা আবার সেটা ওভারকাম করবে। তো তখন যেটা করা হয়, এই যে পরিমাণ এটা রিডিউস হয়েছে রিসিভারে, সেই পরিমাণ দ্বারা গুণ করে দেওয়া হয়। অর্থাৎ আমার 5 ভোল্ট হয়ে গেছিল 3 ভোল্টে, সুতরাং এখানে রিডাকশন হচ্ছে 3/5, আর রিসিভার এন্ডে আমি তাহলে বুঝে গেলাম, আমি যদি 5/3 দ্বারা গুণ করি, আবারও বলতেছি, যদি 5/3 দ্বারা গুণ করি তাহলে কি হবে, আমি অ্যাকচুয়াল ভ্যালু 5 পেয়ে যাব। এটা তো হচ্ছে পাইলটের জন্য। আমি যেহেতু জেনে গেলাম যে 5/3 দ্বারা গুণ করতে হবে, কাজে আমি যখন আমার আননোন সিগন্যালটা পাঠাবো, যেটা আমার ওয়ান্টেড সিগন্যাল, আমি জানি না, অনেকক্ষণ ধরে পাঠাবো, পাইলট পাঠানোর পরে তখন কি করব, আমি চ্যানেল যেটা এস্টিমেট করা হয়েছিল সেই চ্যানেল এস্টিমেশনের যেটা ভ্যালু 5/3, সেই 5/3 দ্বারা এটাকে গুণ করে দিব। গুণ করে দিলে কি হবে, যে আমি তখন আবার আগের সিগন্যালটা মোটামুটি এস্টিমেট করতে পারবো বা আইডিয়া করতে পারবো যে আসলে আমি কত পাঠাইছিলাম। তো এটা হচ্ছে আমাদের সিম্পলেস্ট ইকুয়ালাইজার, যেটা 0/4 সিঙ্গেল ট্যাপ ইকুয়ালাইজার। আরো অনেক কমপ্লেক্স ইকুয়ালাইজারও আছে। তো এই ইভেন যে 0/4 সিঙ্গেল ট্যাপ ইকুয়ালাইজার, সেটাও আর আমাদের যদিও মাল্টিপাথ ফেডিং এর অনেকখানি ওভারকাম করতে সাহায্য করে, কিন্তু যদি আপনি হাই ডাটা রেট কমিউনিকেশন করেন তখন এই ইকুয়ালাইজারটা মোর কমপ্লেক্স হয়ে যায় এবং এটা ঠিকমতো কাজ করে না। ডাটা রেটের সাথে সম্পর্ক অবশ্যই থাকবে, কারণ আমি যেমন এখন
বলতেছি যে আমাকে তো প্রতিটা বিট ধরে ধরে ইমপ্রুভ করতে হবে, আমাকে তো প্রতিটা বিট বুঝতে হবে, জানতে হবে। তো সেটা এই জন্য ডাটা রেট বেড়ে গেলে কি হয়, আমাদের বিট পিরিয়ড বা টাইম ডিউরেশন অনেক ছোট হয়ে যায়, তখন সেখানে কোনো অপারেশন চালানোটাও ডিফিকাল্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রেই আমাদের ওয়েবডিএমটা সিম্পলিসিটি নিয়ে আসে। আমরা ওয়েবডিএম এর মাধ্যমে এই মাল্টিপাথের এই ইন্টারসিম্বল ইন্টারফারেন্সের ইফেক্টটা অনেকখানি দূর করতে পারি। এটা বলার আগে আমরা আবার একটু দেখে নিচ্ছি যে মাল্টিপাথ ইফেক্টটা কি। আপনারা জানেন যে উদাহরণস্বরূপ যে এই টাওয়ার থেকে কোনো সিগন্যাল পাঠানো হলো, সেটা যদি রিসিভার মোবাইলে আসার আগে বিভিন্ন পথ হয়ে আসে, তাহলে অনেকগুলো পথ হয়ে তারপর সেটা মাল্টিপাথ ইফেক্টটা হচ্ছে। আমরা এই ছবিটা একটু গুরুত্ব সহকারে দেখব। যদি আমরা কোনো ক্যারিয়ার চিন্তা না করি, জাস্ট বেস ব্যান্ড সিগন্যাল অর্থাৎ 5 ভোল্ট 0 ভোল্ট এভাবে চিন্তা করি, তাহলে কি হতে পারে যে আমার সিগন্যালটা ধরুন আগের ছবিতে যেটা দেখলাম যে এই সিগন্যালটা এখানে পৌঁছানোর সময় 4টা পথে আসছে। একটা হচ্ছে লাইন অফ সাইট যেটা অরিজিনাল পথ, আর একটা হচ্ছে আরো দুটো এক্সট্রা। তো আমরা এখানে যদি মাল্টিপল, তাহলে 4টা লাইন থেকে আসছে। আমরা যদি এখানে আপাতত 3টা লাইন থেকে চিন্তা করি, পাথ 1 2 3 4ও ধরা যেত, তাহলে কি হতে পারে যে প্রত্যেকের টাইম ডিউরেশন কিন্তু সেম থাকবে না। টাইম ডিউরেশন সেম থাকবে না, কারণটা কি? কারণটা হচ্ছে আমার যেহেতু পথ আলাদা, পথ আলাদা হলে কি হবে যে সেটা টাইম ডিলেও আলাদা হবে, তাহলে প্রপাগেশন টাইমটাও কম বেশি লাগবে। তো ধরে নিলাম যে আমার এই 3টা ভার্সন একই জিনিসেরই 3টা ভার্সন, অর্থাৎ এটা পাঠানোর সময় মাল্টিপাথ ইফেক্টের কারণে কোথাও বাধাপ্রাপ্ত হয়ে 3 জায়গায় ছড়ায় পড়ে, কিন্তু সেম জিনিস। যেমন আমরা দেখি না যে আমরা হয়তো এমএস ওয়ার্ডে একটা ডকুমেন্ট টাইপ করতেছি, তো টাইপ করার পরে সেটা একটা কম্পিউটার রাখছি, আবার সেটাকে নিয়ে অফিসে গেলাম, অফিসে যে আর একটা ভার্সন বানায় ফেলছি, তারপরে একজন ফ্রেন্ডকে দেওয়া হয়েছে, সে ওইটা নিয়ে একটু কাজ করে আরেকটা ভার্সন বানাইছে। তাহলে বেসিক্যালি একই জিনিস ছিল, কিন্তু সেটা 3 জনের হাতে আসার পরে সামান্য চেঞ্জ হয়ে যাওয়ার কারণে 3টা ভার্সন হয়ে গেছে, ভার্সন 1 2 3, কিন্তু জিনিসটা সেম। আবার ওই 3টা ভার্সন হওয়ার পরে আপনি যদি এখন মনে করেন যে 3টা ভার্সন হয়েছে, আমি 3টাকে সিম্পলি যোগ করে ফেলি, যোগ করে ফেললে তার হচ্ছে না, কারণ 3টা ভার্সন তো আলাদা আলাদা, 3টা ভার্সনের তো সবকিছু সেম না। তাই আমি যে যোগ করলে সেটা আরো পাওয়ারফুল ডকুমেন্ট হবে সেটা না, সেটা যোগ করতে গেলে আমাকে সাবধানে যোগ করতে হবে, বুঝে বুঝে যোগ করতে হবে। তো এখানে তাই যে আমাদের যখন এই 3টা বেসব্যান্ড সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি পাথ 1 2 3, তো দেখুন যে যে কোনো একটা সিম্পল ডিউরেশনের ভিতরে আমার মানে কি ঘটনা ঘটতেছে। এটা যদি ট্রান্সমিটার হয়, যে 3টা ট্রান্সমিটার সিগন্যাল, আমরা যদি এই জায়গাটা দেখি যে এই অ্যারোর মাঝখানে যেটা, এই পার্টিকুলার জায়গাটা যখন আমি চিন্তা করব, এটা কিন্তু এই যে ডটেড লাইন দেখতেছেন, ধরে নেন যে ডটেড লাইনটা হচ্ছে, যে ডটেড লাইনগুলো হচ্ছে রিসিভারের বিট পিরিয়ড, রিসিভারের যে ডিউরেশন। তো এই রিসিভার কি করতেছে, এই রিসিভারের বিট পিরিয়ডের সময় সে একটা বিট পাওয়ার এক্সপেক্ট করতে পারতো, বা একটা বিট পাওয়ার কথা ছিল, কিন্তু না, সে এই পার্টিকুলার ডিউরেশনের সময় কি পাচ্ছে, সে এই 4 এই বিট থেকে পাচ্ছে, মানে পাথ 1 থেকে প্রাপ্ত 4 এর, আবার পাথ 2 থেকে প্রাপ্ত সে এটা থেকেও পাচ্ছে, অর্থাৎ যেটা হচ্ছে 3, এটা কিন্তু আসলে 3 এর একটা পোর্শন এখানে আসছে, কাজে সে 3 থেকে পাচ্ছে। পাথ 2 এর 3 বিট থেকে পাচ্ছে। আর কি হচ্ছে যে সে পাথ 3 এর 2, এই জায়গাটা দেখেন 2, এই 2 এর অংশটা থেকেও সে পাচ্ছে, কারণ এই জায়গাটা হচ্ছে আসলে 2, এই জায়গাটা ছিল সেটাকে আসলে এখানে চলে আসছে এরকম। তাহলে সে এখানে যা পাচ্ছে, এখানে যা পাচ্ছে, এখানে পাচ্ছে, সে আসলে 4 নাম্বার থেকে পাচ্ছে, আর 4 নাম্বারের আগে যে 3 যেটা এখানে আছে সেখান থেকে পাচ্ছে, এবং 3 এর আগে যে 2 সেটারও একটা ফ্লেভার এখানে সে পাচ্ছে। তাহলে 4 3 2 এই 3টা বিটের যোগফল তার এখানে চলে আসছে।
তো সেই যে চলে আসলো, এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স, এবং এটাকে ওভারকাম করার জন্য আমাদের ইকুয়ালাইজার দরকার। আমরা যদি ইকুয়ালাইজার ইউজ করি আর না করি, এটাকে সলভ করার জন্য আমরা ওএফডিএম ইউজ করতে পারি। ওএফডিএম ইউজ করলে এটা অনেকখানি সলভ করা যায়। এটা হচ্ছে আমার 4 নাম্বার বিট। এইটার করসপন্ডিং রিসিভ সিগন্যালটা আমরা নিচ্ছি। তাহলে এটা হচ্ছে ট্রান্সমিটেড বিট 4। আমি চাচ্ছিলাম যে রিসিভ বিটটাও হবে 4, কিন্তু রিসিভ বিটটা 4 হচ্ছে না। শুধু 4 না, 4 হচ্ছে। আবার যদি আমরা ব্লু কালারটা দেখি, ব্লু কালারটা কিন্তু একটু ডানে শিফট করছে। খেয়াল করুন, ডানে শিফট করছে। ডানে শিফট করার ফলে হয়েছে কি, এই যে 4 এর যে স্টার্টিং পয়েন্ট, সেই স্টার্টিং পয়েন্টটা শিফট করে এখানে চলে গেছে। এটা হচ্ছে 4 এর স্টার্টিং পয়েন্ট। এই যে 4 এখানে শেষ হয়েছে। এটা যদি 4 এর স্টার্টিং পয়েন্ট হয়, তাহলে এইটা কি? এটা অবশ্যই 3 এর এন্ডিং পয়েন্ট। কাজে আমার এইটার মাঝখানে যেটা শুধু 4 আসার কথা ছিল, সেখানে এই পুরা 4 আসছে। আবার 3 এর এন্ডিং পয়েন্ট একটা চলে আসছে, 2 আসছে। আবার এখান থেকে এই জায়গাটা দেখবেন যে 2। হ্যাঁ, কি করে বুঝলাম এই জায়গাটা 2? কারণ এইখানে কিন্তু 4 শুরু। এটা যদি 4 শুরু হয়, তাহলে এই জায়গাতে 3 শুরু হবে। তাহলে এই সামান্য জায়গাটাতে 2 এর কিছু অংশ চলে আসছে। তো এই জন্যই আমরা বলতে পারি যে যে কোনো একটা বিট আসলে 2, 3, 4 এই উপরে ডিপেন্ড করতেছে। তো এই যে ডিপেন্ড করতেছে, এটাকে বলা হয় ইন্টার সিম্বল ইন্টারফারেন্স, যে আমার একই সিম্বলের মধ্যেই আমার ইন্টারফারেন্স হচ্ছে। কেন মানে সরি, ইন্টার সিম্বল বলতে ভিন্ন ভিন্ন সিম্বলে, যে আমার এই 4 নাম্বার সিম্বল, 3 নাম্বার সিম্বল, 2 নাম্বার সিম্বল। তার মানে কি 4, 3, 2 এটা তো আলাদা আলাদা সিম্বল। এটা একটা সিম্বলের ভিতরে যদি আমি একটা বিট চিন্তা করি, তাহলে একটা সিম্বলের ভিতরে একটা বিট, তাই একটা বিট মানে একটা সিম্বল। এটাও যদি চিন্তা করি, তাহলে কি হচ্ছে যে এখানে এই রিসিভারের যে রিসিভড 4 নাম্বার সিম্বল, সেটা আসলে 4, 3, 2 ভিন্ন ভিন্ন সিম্বলের উপর ডিপেন্ড করতেছে। বা অন্যভাবে বলা যায়, এই 2 নাম্বার সিম্বল আর 3 নাম্বার সিম্বল আসলে 4 নাম্বার সিম্বলের উপরে ইন্টারফেয়ার করতেছে। এই জন্য নাম হচ্ছে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। অনুরূপভাবে আপনি দেখবেন যে 5 নাম্বার সিম্বলের উপরে 4 আর 3 ইন্টারফেয়ার করতেছে। তো এই জন্য স্যার এটা কি ডিফারেন্ট সিগন্যাল? না, মানে সিগন্যালটা ডিফারেন্ট না। আমি একই সিগন্যাল, কিন্তু একই সিগন্যালের ভিতরে কিন্তু ডিফারেন্ট সিম্বল থাকে। সিম্বল কেন থাকে? আপনি যদি একই সিগন্যাল চিন্তা করেন, একটা সিগন্যালের ভিতরে যদি 100টা বিট থাকে, তাহলে কি আমি বলতে পারি যে 100টা বিট একই? একই তো না, 100টা বিট তো আলাদা। তাহলে আমি যদি চিন্তা করি যে আমি করিমের সাথে ফোনে কথা বলতেছি, তখন আমার যে কথা, সেই কথাটা হচ্ছে 100টা বিট আছে কথার কথা। এই 100টা বিট, প্রতিটা বিটের সাথে যদি আমি চিন্তা করি যে একটা বিটে একটা সিম্বল, এটা কিন্তু সবসময় একটা বিটে একটা সিম্বল হবে না। আমি যদি 16 কোয়াম চিন্তা করি, তখন দেখা যাবে যে একটা সিম্বলের ভিতরে 4টা বিট। তো আমি হিসাবের সুবিধার জন্য যদি ধরে নিই একটা সিম্বলে একটা বিট, তাহলে কি হচ্ছে, আমি যে করিমের সাথে কথা বলার সময় 100টা বিট পাঠালাম, তাহলে 100টা সিম্বল পাঠালাম। তো দেখা যাবে যে আমার করিম যখন পাইলো, আমার যখন 4 নাম্বার সিম্বলটা সে পাচ্ছে, আমার এই 4 এর সাথে আমার এই 3, আমার এই 2 ওখানে অ্যামালগামেট কম্বাইন হয়ে গেছে। এই জন্য এটা হচ্ছে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। কেন এমন হলো? কারণ আমার কথাটা যখন যাচ্ছিল, যাওয়ার পথে রাস্তায় কোন একটা জায়গায় বিল্ডিং এ বাধাপ্রাপ্ত হয়ে ওইটারই আরো কয়েকটা মাল্টিপল ভার্সন তৈরি হয়েছে সেম জিনিস। স্যার এটা কি মাল্টিপাথের কারণে এই কাজটা হয়েছে? এটা মাল্টিপথের কারণে, এক্স্যাক্টলি মাল্টিপথের কারণে এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, আমি যেটা করব যে এখন আপনাদেরকে, জি স্যার, ওকে ঠিক আছে। এইখানে দেখুন, আমরা আগের যে ছবি দেখলাম সেই ছবিটার মতোই কিন্তু বলা হচ্ছে কি, inter-symbol interference becomes worse when we increase the data rate.
আপনারা দেখুন যখন আমি ডাটা রেট বাড়াচ্ছি তখন আমাদের যে সিম্বল ডিউরেশন সেটা কিন্তু কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে এই একই ইভেন্ট ঘটতেছে, কিন্তু এবার হয়তো তার মাত্রাটা আর একটু বেশি। কি দেখা যাচ্ছে যে আমি এই যে পার্টিকুলার এই জায়গাতে যে রিসিভারের যে 4 নাম্বার বিট, এখানে দেখা যাচ্ছে যে আমি মাল্টিপল জায়গা থেকে বিট পাচ্ছি। উদাহরণস্বরূপ যদি আমরা 4 থেকে পাচ্ছি, আবার এইখানে 3 থেকে পাচ্ছি। আবার যদি আমি এই পার্টিকুলার কেসে দেখি তখন দেখা যাবে যে আমার 2 থেকে আসছে, ইভেন এই জায়গাতে 1 থেকেও আসছে। এটা কিন্তু 1 থেকে আসা, এটা 1 আর এটা 2 থেকে আসা। আমি কি করে বুঝলাম যে এটা 1 আর 2 থেকে আসা? কারণ আপনারা যদি দেখেন এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এইটা পুরাটা জুড়ে হচ্ছে 1, এই পুরোটা জুড়ে হচ্ছে এটা 1, এই হচ্ছে 1 এর একটা পোরশন, আর এটা হচ্ছে 2 এর পোরশন। তাহলে 1, 2, 3 এবং 4। আগে যেখানে ছিল 2 থেকে 4 আর এখন হয়ে গেল 1 থেকে 4। কেন এমনটা হলো? কারণ আমার ডাটা রেট বাড়ছে, যার ফলশ্রুতিতে বিট ডিউরেশন কমে গেছে। আবার আমাদের যে মাল্টিপাথের জন্য যে টাইম ডিলে সেইটা কিন্তু চেঞ্জ হয়নি, অর্থাৎ মাল্টিপাথের ইফেক্টটা সেম আছে। কাজে একটা বিট থেকে আরেকটা বিটের যে পার্থক্য সেটাও ঠিক মতোই আছে, তার যে ডিউরেশন সেটাও ঠিক আছে, কিন্তু আমার ডিউরেশন বিট রেট কমে গেছে। বিট রেট কমে যাওয়ার কারণে আমাদের এখন আগে যেখানে 4 নাম্বার সিম্বলটা বা 4 নাম্বার বিটটা বা 4 নাম্বার সিম্বলটা যদি বলি, সেটার সাথে 3 এবং 2 ইন্টার সিম্বল ইন্টারফারেন্স হিসেবে চলে আসতেছিল। এখন ডাটা রেট কমার ফলে 3, 2 এর সাথে 1ও চলে আসছে। তো যার ফলে এখন যে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স সেটা আসলে অনেকগুলো সিম্বলকে, আরো বেশি সিম্বলকে কভার করতেছে, এবং এই ক্ষেত্রে ডাটা রেট যখন কমে তখন ইকুয়ালাইজেশনটাও আরো কমপ্লিকেটেড হয়ে যায়। এর তাহলে বোঝা যাচ্ছে যে আমার ডাটা রেট কমলে কেন ইকুয়ালাইজেশন বা ইন্টার সিম্বল ইন্টারফারেন্সটা কেন আরো বেশি ইম্প্যাক্ট পড়ে। এখন আমরা দেখব যে কিভাবে ওএফডিএম এই প্রবলেমটাকে সলভ করে। ওএফডিএম এর ক্ষেত্রে কি হচ্ছে, ডাটা আমরা আগে জানি যে প্যারালাল ট্রান্সমিট হয়, কিন্তু ওএফডিএম আমরা যেটা করতেছি, এই যেহেতু অনেকগুলো সাব ক্যারিয়ার ইউজ করতেছি, কাজে আমরা কিন্তু এক একটা সিম্বলের ডিউরেশনটাকে বড় করতে পারি, মানে লঙ্গার সিম্বল ডিউরেশন রাখতে পারি। লঙ্গার সিম্বল ডিউরেশন হলে কি সুবিধা? সিম্বল ডিউরেশন যদি অনেক বড় হয় তাহলে কিন্তু ইন্টার সিম্বল ইন্টারফারেন্সের যে প্রবলেমটা সেটা কিন্তু কমে আসে। কি করে বুঝলাম কমে আসে? আমরা আগের ছবিতে কি দেখছিলাম, যখন ডাটা রেট বেড়ে গেছে বা সিম্বল ডিউরেশন কমে গেছে তখন আমার আইএসআই ইনফেক্টটা বেড়ে গেছে। তাহলে কি বললাম, যে যখন সিম্বল ডিউরেশন কমে গেছে তখনই আইএসআই ইফেক্ট বেড়ে গেছে। তাহলে তো হিসাব সহজ, আমি যদি সিম্বল ডিউরেশনটাকে লঙ্গার করে দিই তাহলে আমার আইএসআই ইফেক্ট কমে যাবে। এক্স্যাক্টলি তাই ওএফডিএম এ তাই করা হয়, যে সিম্বল ডিউরেশনটাকে লঙ্গার করে দেওয়া হয়, বড় করে দেওয়া হয়। আবার আপনার মনে হতে পারে যে সিম্বল ডিউরেশন যদি বড় করে দিলেই হয়, তাহলে তো সিম্বল ডিউরেশন বাড়ানো মানে হচ্ছে ডাটা রেট কমা। আমি কি ডাটা রেট কমাতে চাই? না, আমি ডাটা রেট কমাতে চাই না, কিন্তু এতে খুব একটা ক্ষতি হয় না, কারণ আমি অনেকগুলো প্যারালালি সিম্বল পাঠাচ্ছি, অনেকগুলো সাবক্যারিয়ার ইউজ করতেছি। যেহেতু অনেকগুলো সাবক্যারিয়ার ইউজ করতেছি, কাজে আমার যদি
কথা 64টা সাবক্যারিয়ার ইউজ করি, তাহলে কিন্তু আমার ডাটা রেট এমনিতেই 64 গুণ হওয়ার সুযোগ আছে, কারণ আমি তো প্যারালালি পাঠাচ্ছি। এই কারণে আমার যদি এক একটা ক্যারিয়ারের আন্ডারে যে সিম্বল ডিউরেশন সেটাকে যদি বাড়াই দিই, তাহলে তার ইন্ডিভিজুয়াল ডাটা রেট কমবে, কিন্তু 64 গুণ থাকার কারণে আমি কিন্তু ওভারঅল ইন জেনারেল ভালো ডাটা রেট পাবো। কাজে আমার এই সুবিধার কারণে আমার ইন্ডিভিজুয়াল সাবক্যারিয়ারের সিম্বল ডিউরেশন বাড়লেও অত ক্ষতি নেই। আর একটা আছে ওএফডিএম এ আমরা সাইক্লিক প্রিফিক্স ইউজ করি। সেই সাইক্লিক প্রিফিক্স করলে কি হয়, আমাদের যেটুকু আইএসআই প্রভাব থেকে যায় সেটাকে কভার করতে বা সেটাকে অ্যাভয়েড করতে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে, how are signals transmitted in parallel without interference? আমরা সিগন্যালকে ইন্টারফারেন্স ছাড়া কিভাবে প্যারালালি ট্রান্সমিট করতে পারি? তো ইন্টারফারেন্স ছাড়া প্যারালাল পাঠানোর জন্য যে একটা প্রসেস, যেটা ছবিতে যে প্রসেস সেটা আমরা আগে তো দেখছি, যে আমরা এমন ভাবে সিগন্যালগুলো চুজ করতেছি, সাবক্যারিয়ার এমন ভাবে চুজ করতেছি যে একটা সাবক্যারিয়ার যখন টপে থাকে তখন অন্য সাবক্যারিয়ারটা জিরোতে থাকে। যদি আমরা এটাই চিন্তা করি, এই সাবক্যারিয়ারটা যখন এই মুহূর্তে পিকে, তখন তার সমস্ত নেইবার বা অন্য সব সাবক্যারিয়ার কিন্তু আসলে জিরোতে। তাহলে একটা যখন পিকে তখন অন্যগুলো জিরোতে। সুতরাং আমার এখানে কিন্তু কোনো ইন্টারফারেন্স নাই। তাহলে আমাকে এই যে আমি দেখলাম যে ছবিতে তো আমি আঁকালাম একটা যখন টপে তখন অন্যগুলো শূন্যতে, এটাকে কিভাবে ম্যানেজ করা যায়? এটাকে ম্যানেজ করা যায় আমাদের এই ম্যাথমেটিক্যাল, সেটা দেখানো হয়েছে যে আমরা এমন ভাবে সাবক্যারিয়ার গুলো নিব যাতে এই ইকুয়েশন ফলো করে। এই ইকুয়েশনটা কি, যে একটা সাবক্যারিয়ারের সাথে আরেকটা সাবক্যারিয়ারকে যদি গুণ করি, গুণ করে তার ওই পার্টিকুলার সিম্বল ডিউরেশনের মধ্যে, মানে 0 থেকে টি এই টাইম ইন্টারভ্যালের মধ্যে তার গুণফলটা 0 হবে। অর্থাৎ যদি কে একটা সাবক্যারিয়ার, এল যদি আরেকটা সাবক্যারিয়ার হয়, মানে কে আর এল আলাদা হয়, তাহলে সাইন টুয়াইস পাই কে টি ডিভাইড বাই পিরিয়ড, এই যে দুটা সিগন্যাল কে আর এল এখানে আলাদা, দুটাকে গুণ করলে, এবং একটা টাইম পিরিয়ড যদি আমি চিন্তা করি, কারণ আমাকে একটা টাইম পিরিয়ডের মধ্যে চিন্তা করতে হবে যে একটা টাইম পিরিয়ডের মধ্যে কোনো ইন্টারফারেন্স হচ্ছে কিনা, যে কোনো একটা টাইম পিরিয়ডের মধ্যে, তাহলে আমরা দেখতে পাবো এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা দেখতে পাবো যে এটা যখন কে আর এল আলাদা হয় তখন এই পার্টিকুলার কেসে আমি আসলে 0 পাই। অর্থাৎ আমি যদি সাইন টুয়াইস পাই কে টি আর সাইন টুয়াইস পাই এল টি, এই ধরেন ডান পাশে কিছু নাই, আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে আমি 0 পাবো কখন? যদি কে আর এল সেম না হয়। কে আর এল যদি সেম হয় তাহলে কিন্তু হবে না। তো কে আর এল ডিফারেন্ট করার মানেটা কি? মানেটা হচ্ছে আমার কে এর মান ধরলাম 2, তাহলে এল এর মান কি হতে পারে 1 বা 3, এই ধরনের ইন্টিজার ভ্যালু। এগুলো কিন্তু ডিসক্রিট ইন্টিজার ভ্যালু। তো ডিসক্রিট ইন্টিজার ভ্যালু আমাকে রাখতে হবে। তাহলে সাবক্যারিয়ার গুলো হচ্ছে এরকম যে সাবক্যারিয়ার গুলো একে অপরের ইন্টিজার মাল্টিপল হইতে হবে। ইন্টিজার মাল্টিপল বলতে একটা সাবক্যারিয়ার যদি আমি ধরি যে তার ফর্মুলা টুয়াইস পাই কে টি ডিভাইড বাই টি, তাহলে অন্য সাবক্যারিয়ার গুলো হবে কে যদি হয় সেটা হবে এল, মানে এল মানে কি নট দেন নট কে। তাহলে কি হতে পারে কে, তারপরে 2k 3k 4k 5k 6k, এইভাবে হইতে থাকবে। এভাবে যদি আমি ইন্টিজার ফ্রিকোয়েন্সি গুলো নিই, তাহলে দেখা গেছে এই ইন্ডিভিজুয়াল সাবক্যারিয়ার গুলো যেগুলো ইন্ডিভিজুয়ালি সাইন ফাংশন, সেগুলোকে আমি যদি এভাবে একসাথে কম্বাইন করে ফেলি, তখন কি হবে
যে তখন আমি এরকম জিরো পাবো, যে একটা যখন পিক তখন আরেকটা জিরো। এবং এটা কোন ডোমেইনে? এটা কিন্তু টাইম ডোমেইনে। এটা কিন্তু বুঝতে হবে, এটা বুঝার একটা ইম্পর্টেন্ট দিক আছে যে আমি টাইম ডোমেইনে বলতেছি সাইন ওয়েভ। টাইম ডোমেইনে কিন্তু ইন্ডিভিজুয়াল সাবক্যারিয়ার অবশ্যই সাইন ওয়েভ, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনে কিন্তু সাইন ওয়েভ না। ফ্রিকোয়েন্সি ডোমেইনে কিন্তু তারা সিঙ্ক ওয়েভ। ফ্রিকোয়েন্সি ডোমেইনে সিঙ্ক ওয়েভ, কিন্তু টাইম ডোমেইনে সেটা হচ্ছে সাইন ওয়েভ। এবং এখানে তিনটা সাবক্যারিয়ার দেখানো আছে এই এক্সাম্পলে, রেড, ব্লু আর গ্রিন। এখানে দেখবেন আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ব্লুতে, এবং ব্লু এর তুলনায় রেড এর ফ্রিকোয়েন্সিটা তার দ্বিগুণ, আর ব্লু এর তুলনায় আমার গ্রিনের ফ্রিকোয়েন্সিটা বলা যায় 3 গুণ। তাহলে এই যে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আলাদা, আর আমরা কি করতেছি যে তার একটার মাল্টিপল টাইমস। ব্লু এর ফ্রিকোয়েন্সি যদি কথার কথা 100 কিলো হার্জ হয়, তাহলে রেড এরটা হচ্ছে 200 কিলো হার্জ, আর গ্রিন এরটা হচ্ছে 300 কিলো হার্জ। এভাবে আমরা ওটা বাড়ায় নিচ্ছি। স্যার এখানে তো যে কয়টা সাবক্যারিয়ার থাকবে অতগুলা টুয়েস পাই কেটি ফাংশন মাল্টিপল হওয়ার কথা না, এখানে তো 3টা দেখাচ্ছে কিন্তু ইকুয়েশনটাতে তো 2টা। এখানে এক্সাম্পল হিসেবে দেখাইছে, এখানে 2 যে 3 5 7 যতগুলো থাকবে এখানে ততগুলো হবে। কতগুলো। আমার বাস্তবে তো আসলে 2 3 থাকে না, বাস্তবে থাকবে 64টা। তো 64টা এখানে থাকবে। এখন আমাদের যে সাবক্যারিয়ার গুলো কিভাবে ডাটা ক্যারি করে, হাউ ডাটা ইজ ক্যারিড অন দ্য সাবক্যারিয়ার্স। ডাটাগুলো সাবক্যারিয়ারে ক্যারি করে এভাবে যে আমরা ডাটার ভিতরে এই যে তার ফেজ বা অ্যামপ্লিটিউড চেঞ্জ করি। ফেজ বা অ্যামপ্লিটিউড চেঞ্জ করে করে আমরা ডাটার ভিতরে ডাটা ক্যারিয়ারের ভিতরে ডাটা পাঠাই। তো যেটা আমরা আগে বলছি কিউপিএসকে 4 কম, 16 কম, 64 কম ইত্যাদি বিভিন্ন মডুলেশন ইউজ করে আমরা ডাটা পাঠাতে পারি। তার মানে যদি আমি চিন্তা করি ফর এক্সাম্পল রেড একটা ক্যারিয়ার, এখানে যদি 4 কম ইউজ করা হয় তাহলে এই ক্যারিয়ারের প্রতিটা সিম্বলে 2টা বিট যাবে। আবার আমি যদি কত চিন্তা করি গ্রিনের উপর আমি 4 কম না দে 16 কম দিব, তাহলে এই গ্রিনের প্রতি সাবক্যারিয়ারে 4টা বিট যাবে। এভাবে আমরা ডাটা ট্রান্সমিট করতে পারবো। অর্থাৎ আমাদের সিঙ্গেল ক্যারিয়ার সিস্টেমে যেমন কিউপিএসকে, এসকে, পিএসকে ইত্যাদি ইত্যাদি ইয়ে করি, এখানেও সেটা করা যায়। তবে এখানে ইন্ডিভিজুয়াল সাবক্যারিয়ারের মধ্যে আমরা আবার মডুলেশন করতে হবে। এখন আমরা ওয়েবডিএম এর ব্লক ডায়াগ্রাম দেখব। এটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের একটু সময় মনোযোগ দিয়ে খেয়াল করেন, তারপর আমি এটা ব্যাখ্যা করতেছি। আচ্ছা, এখন আমি এইটার ওয়েবডিএম এর যে ব্লক ডায়াগ্রাম সেটা সম্পর্কে এটা ব্যাখ্যা করি। আপনারা তো দেখলেন। তো যেটা হচ্ছে যে আমাদের যে মেইন ডাটা, হাই স্পিড ডাটা, যে কমপ্লেক্স সিগন্যাল। তো কমপ্লেক্স কেন বলা হচ্ছে যে হাই স্পিড ডাটা, সেটা 5 ভোল্ট 0 ভোল্ট ইত্যাদি যে ডাটা আসে, এখানে একটা স্টেপ দেখানো হয়নি। সেই ডাটাটা পরে আমরা যেটা আগে বললাম মডুলেট করি, সেটা কম হোক, কিউপিএস হোক ইত্যাদি দ্বারা সেটা মডুলেট করি। মডুলেট করার পরে সেটাকে সিরিয়াল টু প্যারালালের মধ্যে দেওয়া হয়। তাহলে ডাটা আসতেছে, তারপর সেটাকে মডুলেট করা হলো, করে সিরিয়াল টু প্যারালালের মধ্যে দেওয়া হলো। দিলে একটা সিরিয়াল থেকে অনেকগুলো প্যারালাল লাইন আসলো। আসার পরে তারপর সেটাকে আইএফএফটি ব্লকে দেওয়া হবে। এই যে আইএফএফটি ব্লক, সেই আইএফএফটি ব্লকে আসার পরে তারপর আবার সেটা আবার অনেকগুলো আউটপুট আমরা পাবো। তাহলে এখানে যদি আমার 64টা সাবক্যারিয়ার ইউজ করতে চাই, তাহলে আমাকে এই 64টা আমাকে প্যারালাল লাইন তৈরি করতে হবে। তো 64টা প্যারালাল লাইন করে সিরিয়াল টু প্যারালাল কনভার্ট হলো। এরপর
I50 করা হবে, করলে আউটপুটও আমি 64টা পাবো। এই যে I50 দেখা যাচ্ছে, এই I50 হচ্ছে ইনভার্স ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। এটার ইনপুটে থাকে ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যাল, আর আউটপুটে থাকে টাইম ডোমেন সিগন্যাল। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে I50 কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যালকে টাইম ডোমেন সিগন্যালে কনভার্ট করে। এইটা থেকে যেটা হলো, তারপর সেটাকে আবার প্যারালাল টু সিরিয়াল করতে হবে। প্যারালাল টু সিরিয়াল করার পরে তখন আমরা আবার একটা সিঙ্গেল লাইন পাবো। তাহলে কি হচ্ছে যে আমরা এখানে I50 করতেছি, তার মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যালকে টাইম ডোমেন সিগন্যালে কনভার্ট করতে পারতেছি। 64টা সাবক্যারিয়ার হলে আমার এই ইনপুট ডাটাকে 64টা প্যারালাল পথে কনভার্ট করতে হবে। তারপর I50 করলে ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যাল অটোমেটিক টাইম ডোমেন সিগন্যালে কনভার্ট হবে, এবং তারপর আমার এখান থেকে আমি একটা টাইম ডোমেন সিগন্যাল। আচ্ছা, এখন আমরা দেখলাম যে যখন এটাকে প্যারালাল টু সিরিয়াল হয়ে গেল, আবার একটা লাইন পেলাম, তো এরপর আসতেছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। কারণটা কি? কারণ আমাদের এই যে পুরা প্রক্রিয়াটা পুরোটা কিন্তু আসলে ডিজিটাল ডোমেইনে হয়। আমাদের যে ডাটা বিট ছিল সেটাও ছিল ডিজিটাল। তারপর সেখানে আমি যখন কোয়াম করছি তখনও এটাকে ডিসক্রিট হিসেবেই ট্রিট করা হচ্ছে। I50 যে অপারেশন সেটাও কিন্তু আসলে ডিজিটাল ডোমেইনে হচ্ছে, সবকিছু ডিজিটাল আছে। পরে যখন আমি এটাকে ডাটা পাঠাবো কি দিয়ে? ধরলাম অ্যান্টিনাতে পাঠাবো। তো সেটা পাঠানোর আগে, যে আমরা আগে পড়ছি অ্যান্টিনাতে, সেটা তো আসলে অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ ক্যারিয়ার দিয়ে যাবে। তো এই জন্য আমাকে এটা অ্যানালগে কনভার্ট করতে হবে। করার পরে লো পাস ফিল্টারিং করতেছি। লো পাস ফিল্টারিং কেন করতেছি? যদি আমার কোনো এক্সেস কোনো আমি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির চাইতে বড় ফ্রিকোয়েন্সি যদি রাখতে না চাই, এই জন্য আমাকে লো পাস ফিল্টারিং করে নিতে হবে, যাতে আনওয়ান্টেড কোনো এক্সেস কোনো ফ্রিকোয়েন্সি না থাকে। এইভাবে আমি তখন ট্রান্সমিট করব। এই ট্রান্সমিট সিগন্যালটা দেখতে কেমন কি হচ্ছে সেটা আমরা পরে দেখব। কিন্তু এখান থেকে বোঝা গেল আমরা যে ওয়েভডিএম করতেছি, যেখানে অনেকগুলো সাবক্যারিয়ার, ধরলাম যে 64 সাবক্যারিয়ার, এই 64 সাবক্যারিয়ার যে ডাটা পাঠাচ্ছে তারা একসাথে পাঠাচ্ছে, এবং এই একসাথে পাঠানোর ফলে কি হচ্ছে, প্যারালাল পাঠাচ্ছে, ডাটা রেট ভালো পাচ্ছি, সিম্বল ডিউরেশন আমি বাড়াই দিছি, ইন্টার সিম্বল ডিউরেশন কম পাচ্ছি। কিন্তু এই পুরা প্রসেসের মেইন কেন্দ্রবিন্দুতে আছে এই I50। এই I50 হচ্ছে বলা যায় ওয়েভডিএম এর মূল পার্ট, কারণ এইটার মাধ্যমেই সে আসলে এই 64টা সাবক্যারিয়ারকে ম্যানেজ করে ফেলে। আমার দেখেন যে বাকিগুলো কি সিরিয়াল টু প্যারালাল, প্যারালাল টু সিরিয়াল, ডিএ কনভার্টার, লো পাস, এগুলো কিন্তু এত মানে ইউনিক কিছু না। আসলে হচ্ছে এই I50 ব্লক। I50 ব্লকটাতে আমি কি করতে পারতেছি, আমার যে প্রথমে ডাটা ছিল যেটাকে 64টা প্যারালাল লাইনে আনছি কম করার পরে বা অন্য কোনো মডুলেশন করার পরে, সবগুলোকে সাবক্যারিয়ার কি আমি এক করে ফেলছি। এক করে সাবক্যারিয়ার যেটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে থাকে সেটাকে আমি টাইম ডোমেইনে নিয়ে আসছি, এবং টাইম ডোমেইনে আনার ফলে সব আসলে মানে বলা যায় যে মিশে গেছে। এখন আপনারা বলতে পারেন যে মিশে গেছে সেটা মানে কি? মানেটা হচ্ছে 64টা সাবক্যারিয়ার ছিল আলাদা আলাদা ডাটা নিয়ে, আমি যখন I50 করলাম তখন কিন্তু আমি টাইম ডোমেইন সিগন্যাল পেলাম। এর মানেটা কি? এর মানে হচ্ছে
এই সিগন্যালটা টাইম ডোমেনের যে এক একটা স্যাম্পলের প্রত্যেকটা স্যাম্পলের মধ্যে ওই 64টা সাব ক্যারিয়ার মিশে আছে। অর্থাৎ আমার কিন্তু মিশ্রণটা হয়ে গেল। 64টি সাব ক্যারিয়ার আলাদা করে ছিল, আইএফটি করে আমি টাইম ডোমেনের সাথে মিক্সড করে ফেলছি, এবং 64টা টাইম স্যাম্পলের প্রত্যেকটাতেই ওই সাব ক্যারিয়ার গুলো মিশে আছে। আপনারা বলতে পারেন যে এখানে যদি আমি 64টা থেকে যদি 64 লাইনই বানাই তাহলে কি করে বুঝবো যে এটা মিশে আছে? এটা যদি একটা লাইন হইতো তাহলে না বুঝতাম যে ইনপুট 64 আউটপুট একটা। যেটা হচ্ছে আইএফএফটি এই 64 সাব ক্যারিয়ারের প্রত্যেকটাকে মিক্সড করে এক একটা লাইনে পাঠায়। তার মানে আমরা যে একটা লাইন চিন্তা করি, এই প্রথম লাইনটা কিন্তু এই 64টা মিক্সচার, সেকেন্ড লাইন সেটাও 64টার মিক্সচার, লাস্টের লাইন, এই লাস্টের লাইন মানে কিন্তু এই লাস্টের এই ইনপুটের করেসপন্ডিং না, লাস্টের লাইন হচ্ছে এই 64টার মিক্সচার। তাহলে এই দিকে আছে সব এক একটা সাব ক্যারিয়ার, আর এদিকে আছে টাইম স্যাম্পল। 64 সাব ক্যারিয়ার হলে এখানে 64 টাইম স্যাম্পল, এখানে যদি 256 সাব ক্যারিয়ার হয় এখানে 256 টাইম স্যাম্পল। এইভাবে আমরা ওয়েভডিএমআই ট্রান্সমিটারটা ডিজাইন করি। এখন আমরা যে ট্রান্সমিটার সাইডে আছে এইটার যে রিসিভার সাইড সেটা কিন্তু তার এক্সাক্ট অপোজিট হবে। অপোজিট বলতে আমরা এক্সাক্ট বলতে যে লো পাস সে অংশটা ঠিক আছে, কিন্তু এরপর থেকে যে অপারেশনগুলো দেখি সেগুলো কিন্তু অনেকটাই অপোজিট। কারণটা কি? কারণ হচ্ছে ট্রান্সমিটারের আমি এখানে ছিল আমার অরিজিনাল বিট, সেই বিটগুলোকে আমি আলটিমেটলি অ্যান্টিনা দিয়ে পাঠাচ্ছি। রিসিভার যখন ওই অ্যান্টিনার প্রাপ্ত সিগন্যাল, ব্যান্ড পাস সিগন্যাল, সেটাকে যখন নিয়ে আবার সে বিট করবে, তাহলে তো এটা কমন সেন্সই বলে আমি যে প্রক্রিয়ায় বিট থেকে অ্যান্টিনায় পাঠানো সিগন্যাল জেনারেট করছি তার অপোজিট প্রক্রিয়া করলে অ্যান্টিনা পাঠানো সিগন্যাল থেকে আমি বিট পাবো। কমন সেন্স এক্স্যাক্টলি তাই। শুধুমাত্র লো পাস ফিল্টারের মাধ্যমে আমি আননেসেসারি হাই ফ্রিকোয়েন্সি গুলোকে সরাইছি। তারপর কি করা হয়েছে, যেহেতু অ্যান্টিনা থেকে আমি অ্যানালগ সিগন্যাল পাই আর ওয়েভডিএম এই ব্লকগুলো ডিজিটাল, তাই আমি এখানে অ্যানালগ থেকে ডিজিটাল বানাইছি। বানানোর পরে এটাকে আমি সিরিয়াল টু প্যারালাল করছি, করার পরে তারপর আমি এফএফটি অপারেশন করছি, কারণ এফএফটি হচ্ছে আইএফএফটির অপোজিট, এবং তারপর আমি কি করছি, প্যারালাল টু সিরিয়াল করছি। তাহলে এফএফটি হওয়ার পরে এইখানে কি হলো, এখানে আইএফএফটির সময় যা হয়েছিল ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেন, আইএফএফটি করে কি ফ্রিকোয়েন্সি ডোমেনকে টাইম ডোমেনে কনভার্ট করে, আর এফএফটি কি করবে তার উল্টাটা করবে, টাইম ডোমেনকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করবে। করার পরে তাহলে কি হলো, এই যে 64টা টাইম স্যাম্পল ছিল, এই 64 টাইম স্যাম্পল এগেন্সে 64টা সাব ক্যারিয়ার বা 64টা ফ্রিকোয়েন্সিতে সে এখানে জেনারেট করলো, করে তারপর প্যারালাল টু সিরিয়াল করলো, করে এখানে পাঠিয়ে দিল। কি হলো, 64 সাব ক্যারিয়ারের ভিতরে আসলে আমার কোয়াম যদি সিম্বল করা থাকে, কোয়াম ডাটা বসে আছে, কমপ্লেক্স সাব ক্যারিয়ার। এটাকে তখন আমাকে ডিমোডুলেট করে এই কোয়াম থেকে আমাকে বিটগুলো বের করে নিতে হবে, তাহলে আমরা এটা পাবো। আমাদের এই যে ব্লক ডায়াগ্রামটা দেখানো হয়েছে এটা হচ্ছে সিম্পলিফাইড ব্লক ডায়াগ্রাম, মানে ভেরি সিম্পলিফাইড। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা টেলিফোন কোম্পানিতে এটার অপারেশন নিয়ে কাজ করে, 4G 5G নিয়ে কাজ করতেছে বা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতেছে, তারা কিন্তু এত সিম্পল ব্লক ডায়াগ্রাম নিয়ে কাজ করে না। বিষয়টা এত সিম্পল না, কারণ ওটা তো দীর্ঘদিনের
এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ারদের তারা কাজ করে, তো তারা সেটা ম্যানেজ করতে পারে। আপনারা যেহেতু এখন এই কোর্সটা পড়তেছেন, এটাতে বোঝানোর সুবিধার জন্য আমি এখানে খুব সিম্পলিফাইড ওয়েতে দেখাচ্ছি। প্র্যাকটিক্যালি ইঞ্জিনিয়াররা যে লাইনে কাজ করতেছে আমাদের 4G আনার জন্য, সেটা এর অনেক অনেক বেশি কমপ্লেক্সিটি আছে, আমরা সেটাতে যাচ্ছি না। ওই পুরো পিকচারটা দেখলে তখন হয়তো আমাদের আরো ক্লিয়ার হতো। এটা যেহেতু সিম্পলিফাইড, এর জন্য একটু কনফিউশন আছে। বাস্তবে যেটা হচ্ছে, যেটা আমি একটু সহজের মধ্যে থেকে বোঝানোর চেষ্টা করি, আমার যে ডাটা এইখানে কিন্তু শুধু রহিমের ডাটা যাচ্ছে, ব্যাপারটা আলটিমেটলি তা থাকবে না। এই যে ডাটা এখানে রহিম, করিম, জব্বার, সেলিম, বিভিন্ন মানুষের ডাটা এখান থেকে আসবে, তারা বিভিন্ন সাবক্যারিয়ার নিয়ে তারপরে এখানে একটা সিগন্যাল তৈরি হচ্ছে। এই সিগন্যালটার পরেও আর একটা কিছু, এটার আগেও একটা স্টেপস আছে যেগুলো এখানে দেখানো হয়নি। ডিজিটাল টু অ্যানালগ করার পরে তারপরে আমি যদি 4G ইউজ করি তাহলে কি হবে, 2 GHz এর কোনো হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের উপরে সেটাকে বসানো হবে, লো পাস ফিল্টার করে সেটা অ্যান্টিনা দিয়ে হয়তো পাঠানো হলো। সেটা যখন যাবে, এই সিগন্যালটা তখন একটা সিগন্যাল গেল অনেকগুলো ইউজারের সিগন্যাল পাঠানোর পরে কি হচ্ছে, এগুলোর ডেস্টিনেশন তো সবার হয়তো সেম না, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাবে। আচ্ছা সে যাক, এইটা যখন এখান থেকে বের হবে এই সিগন্যালটা, এখানে কিন্তু চ্যানেল দেখানো হয়নি। ট্রান্সমিটার আর রিসিভারের মাঝখানে কিন্তু কোনো তার আছে, ব্যাপারটা কিন্তু তা না। এটা কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন, মোবাইল ওয়্যারলেস কমিউনিকেশন করতেছি। কাজে ট্রান্সমিটার থেকে যে সিগন্যালটা আসতেছে, সেই সিগন্যালটা এটা বের হওয়ার পরে সে চ্যানেলের ভিতর দিয়ে অর্থাৎ বাতাসের ভিতর দিয়ে যাবে। যাওয়ার সময় সে রাস্তায় কোনো বিল্ডিং, টাওয়ার বা অন্য যে কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হলে ওটা ছড়ায় পড়বে, এই সিগন্যালের 3 দিকে ছড়ায় পড়বে, 3টা ভার্সন, তখনই হবে মাল্টিপাথ। আর রিসিভারের যে অ্যান্টিনা, সে কি করবে, ওই 3টা ভার্সনকেই সে ক্যাচ করবে। ক্যাচ করলে আবার 3টা আবার একই সময় ক্যাচ করবে না, কোনোটা একটু আগে কোনোটা একটু পরে। যদি একই সময় একই জিনিস 3টা ভার্সন ক্যাচ করতো, তাহলে 3টাকে সে যোগ করে ফেললেই একটা শক্তিশালী সিগন্যাল পেয়ে যেত। কিন্তু তা না, যেহেতু তাদের মধ্যে টাইম গ্যাপ থাকবে, তখন ইন্টারসিম্বল ইন্টারফারেন্স হবে, এরকম সমস্যা হবে। তো যেহেতু এই দুটার মাঝখানে ওয়্যারলেস চ্যানেল, সেই চ্যানেলের ফলে যে মাল্টিপাথ ইফেক্ট সেগুলো এখানে আছে, সেগুলো এখানে আসলে দেখানো হয়নি সিম্পলিসিটির জন্য। তো যিনি প্রশ্ন করছেন, এটা কি একটু ক্লিয়ার হয়েছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা কেন পরের স্লাইডগুলোতে যাচ্ছি, যাওয়ার কারণটা হচ্ছে যে এই পুরা কনসেপ্টটা আসলে পুরাটা না পড়লে বা কয়েকদিন পড়াশোনা না করলে পুরাটা বোঝা যাবে না, জিনিসটা একটু একটু ক্রিটিক্যাল। এই জন্য আমরা পরের স্লাইডগুলোতে যাচ্ছি, পুরোটা একবার পড়বো, বুঝবো, তারপর আমরা আবার প্রথম থেকে আপনাদের কাছ থেকে কোশ্চেন করব, আপনারা চিন্তা করে বলবেন যে এটা আসলে কি, কিভাবে কাজ করে। হাউ ওএফজিএম সিগন্যালস আর জেনারেটেড। তো ওএফজিএম সিগন্যালের আমরা যেটা প্রাণ বললাম, সেন্টার হচ্ছে আমাদের ওই IF50 ব্লক, যেটা ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যালকে টাইম ডোমেন সিগন্যালে কনভার্ট করে। আর কি হচ্ছে, যে প্যারালাল ডাটা স্ট্রিম থাকতেছে, যেগুলো আমাদের 64টা প্যারালাল থাকলে সেটা 64টা IF50 ইনপুটে যায়। তারপর IF50 আউটপুট কি করে, এগুলোকে সাম আপ করে। সাম আপ কেন বললাম, কারণ এই 64টা সাব ক্যারিয়ার, সেই 64টা সাব ক্যারিয়ার থেকে যদি আমি 64টা টাইম স্যাম্পল তৈরি করি, প্রতিটা টাইম স্যাম্পল আসলে 64টা সাব ক্যারিয়ারের মিক্সচার। সেই মিক্সচার গুলো এক একটা এক এক রকম, সেটা IF50 ইকুয়েশন আমরা যখন দেখবো তখন আমরা বুঝতে পারবো। এবং এই মিক্সচারের ফলে কি হচ্ছে, এক ধরনের মাল্টিপ্লেক্সিং হচ্ছে এবং এক ধরনের মডুলেশনও হচ্ছে, মিশেও যাচ্ছে। এবং তারপর আমরা ফিল্টারিং এবং ডিজিটাল আমরা কনভার্ট করি লাস্টে। এই যে IF50 করতেছি, এই যে IF50 করলে আপনি এরকম যে টাইম ডোমেনের সিগন্যাল গুলো এইভাবে পাবেন দেখতে, যে এইটা হচ্ছে ধরেন একটা জিরো অ্যাক্সিস, তার নিচে নেগেটিভ, উপরে হচ্ছে পজিটিভ। এই এক একটা টাইম স্যাম্পল সেটা হচ্ছে অনেকগুলো সাবক্যারিয়ারের সমষ্টি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি উদাহরণস্বরূপ হয়তো 10টা 15টা টাইম স্যাম্পল দেখাচ্ছে, কিন্তু এই টাইম স্যাম্পলটা দেখা যাবে 64টা সাবক্যারিয়ারের মিক্সচার।
এই টাইম স্যাম্পলটাও 64টা সাবকেরিয়ারের মিক্সচার, কিন্তু তারা দেখতে এরকম। দেখেন এটা কিন্তু ডিসক্রিট, কারণ IF50 এর ফলে আমরা ডিসক্রিট সিগন্যালটা পাই। এটাকে যখন পরবর্তীতে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের মধ্যে দেওয়া হবে, তখন কি হবে, এটাই আসলে কন্টিনিউয়াস, এটার যে টিপ পিক গুলো আছে সেগুলোকেই জোড়া লাগায় তখন আমরা একটা কন্টিনিউয়াস ওয়েভ পেয়ে যাব। তাহলে IF50 করলে আমরা এইরকম একটা প্র্যাকটিক্যাল সিগন্যাল পেয়ে থাকি ডিসক্রিট ডোমেনে। কিন্তু আলটিমেটলি কিন্তু এটা পাঠাই না, এটাকে পরে অ্যানালগ করে তারপরে লো পাস ফিল্টারিং করে তারপরে কিন্তু পাঠানো হয়। আমরা যে মডুলেশনের কথা বলতেছি 16 কোয়াম, 8 PSK, 4 PSK বা QPSK, এগুলোতে কি ঘটে? এই যে বলতেছিলাম একটা সিম্বলের ভিতরে অনেকগুলো বিট পাঠানো হয়, আলটিমেটলি কি ঘটে? এটা হচ্ছে সেই কনস্টেলেশন ডায়াগ্রাম, যেখানে আমরা বুঝতে পারি যে এটার যে কনস্টেলেশন পয়েন্টগুলো মানে ডাটা ক্যারিং সিম্বলগুলো কিভাবে অবস্থান করতেছে। এখন আপনাদের হঠাৎ করে এটা দেখলে একটু অবাক লাগতে পারে জিনিসটা কেমন। আমরা যদি খুব সিম্পল বিপিএস কে চিন্তা করি বা পিএস কে, এইটা তো দেখতেছি 8 পিএস কে, এই জন্য আমাদের কাছে এটা একটু ডিফিকাল্ট লাগতেছে। আমি যদি শুধু 8 বাদ দিয়ে 2 পিএস কে বা যেটাকে আমরা বিপিএস কে বা শুধু পিএস কে বলি সেটা জানতে চাই, তাহলে কি হবে? সেখানে এই 8টা থাকবে না, বিপিএস কে থাকবে 2টা। কোন 2টা? এই যে এক্স অ্যাক্সিস দেখা যাচ্ছে, সে এই এক্স অ্যাক্সিসের উপরে যে 2টা আছে এই 2টা থাকবে বিপিএস এর ক্ষেত্রে, বাকি 3 আর 3 এর 6টা থাকবে না। এখন আপনার মনে হতে পারে যে বিপিএস ক্ষেত্রে 2টা থাকবে, সেই 2টাই বা কেন থাকবে, কিভাবে থাকবে, আমি তো বুঝতেছি না। 8 পিএসকে টা যেহেতু মানে ইনস্ট্যান্ট বোঝানো কঠিন, তার চাইতে বাইনারি পিএসকে টা বোঝানোটা সহজ, সেটা আমি বোঝাচ্ছি। আমরা যখন বিপিএস কে বা পিএস কে চিন্তা করি তখন আপনারা কি জানেন যে সেখানে ফেজ শিফট কিং হয়, অর্থাৎ 5 ভোল্ট ইনপুট মেসেজ সিগন্যালের জন্য আমি যদি 0 ডিগ্রি ফেজ চিন্তা করি, তাহলে 0 ভোল্ট বা লজিক 0 করসপন্ডিং আমি ফেজ ধরবো 180 ডিগ্রি। অর্থাৎ 1 আর 0 জন্য আমি যথাক্রমে 0 ডিগ্রি আর 180 ডিগ্রি ফেজ চিন্তা করব। আপনারা তো কমন সেন্স থেকে জানেন যে 180 ডিগ্রি মানে কি এক্সাক্ট অপোজিট। তো এই জন্যই যখন আমার বিপিএস কে ইউজ করি, যেখানে একটার ফেজ হচ্ছে 0 ডিগ্রি আর একটার হচ্ছে 180 ডিগ্রি, তখন কি হচ্ছে যে আমরা একটাকে যদি এই এক্স অ্যাক্সিস বরাবর এখানে রাখি, তাহলে অপরটা তার ঠিক 90 এই 180 পরে থাকবে। এই জন্য এটা হচ্ছে বিপিএস কে কনস্টেলেশন ডায়াগ্রাম, একটা থাকবে এখানে, একটা থাকবে তার ঠিক অপোজিট 180 ডিগ্রি। যদি এটা পিএসকে না হয়ে 4 পিএসকে হইতো, তাহলে কি হতো? 4 পিএসকে হলে একটা সিম্বলের মধ্যে গ্যাপ হইতো 90 ডিগ্রি। তখন আমি কি পেতাম? প্রথমটা যদি এখানে থাকে, পরেরটা থাকতো এটা ওয়াই অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি, তারপরটা আবার ওয়াই অ্যাক্সিস বরাবর, তারপর আবার এই ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, তারপর ওয়াই অ্যাক্সিস। তাহলে 4 পিএসকে সময় 4টা থাকতো। কোন 4টা? এই এক্স এর উপরে 2টা, ওয়াই এর উপরে 2টা, এবং এক একটার সাথে পার্থক্য হতো 90 ডিগ্রি। আর যখন 8 পিএসকে হচ্ছে তখন এক একটার সাথে পার্থক্য হচ্ছে 22.5 ডিগ্রি। এইভাবে 8টা আসছে। এখন আপনার মনে হতে পারে যে 22.5 আমি কিভাবে বুঝলাম? কারণ আমি জানি প্রথমটা যদি ঘুরে আসে পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। 8 পিএসকে তে যেটা হবে যে সরি 22.5 এটা হচ্ছে 45 ডিগ্রি, 45 হবে। 45 ডিগ্রি, হ্যাঁ। 8 পিএসকে এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 360 কে 8 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি, 22.5 বলতে ভুলেছে। এটা যদি 0 হয়, এটা যদি 90 হয়, এটা মাঝখানে এটা হচ্ছে 45 ডিগ্রি।
তাই 45 ডিগ্রি করে গ্যাপ, 0 থেকে এটা 45, এটা থেকে 45, 45, 45, এইভাবে 360 ডিগ্রি হবে। তাহলে এই কনসেপ্ট আমরা বুঝলাম 8 পিএসকে। এখন যখন আপনার 16 কোয়াম, তখন কনসেপ্টটা এরকম না, একটু আলাদা, সেজন্য এটা একটু আলাদাভাবে ডিল করতে হবে। কিন্তু এখানে আমরা সব এভাবে বলতে পারি, যেটা আসলে অ্যাঙ্গেল গুলো ফেজ, শুধু ফেজ যেহেতু দেখে, কারণ এটা কি ফেজ শিফটিং। ফেজ শিফটিং মানে কি, আপনি শুধু অ্যাঙ্গেল দিয়ে বলতে পারবেন, অ্যামপ্লিটিউডে কোনো চেঞ্জ নাই, ফ্রিকোয়েন্সিতে কোনো চেঞ্জ নাই। চেঞ্জ আছে কোথায়? শুধুমাত্র ফেজে, যেটা অ্যাঙ্গেল। আর অ্যাঙ্গেল হচ্ছে 360 কে আপনি এম পিএসকে যে এম দ্বারা ভাগ করলেন, 8 পিএসকে হলে 45 ডিগ্রি, 4 পিএসকে হলে 360 ভাগ 4 90 ডিগ্রি, বিপিএসকে বা 2 পিএসকে হলে 360 ভাগ 2 180 ডিগ্রি। যখন কোয়াম বলা হচ্ছে, কোয়ামের ক্ষেত্রে কমপ্লেক্স হিসাব। কেন কমপ্লেক্স হিসাব? কারণ কোয়ামে হচ্ছে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, এখানে ফেজ এবং অ্যামপ্লিটিউড দুটাই চেঞ্জ হয়। এই দুইটা চেঞ্জের ফলেই এখানকার হিসাব নিকাশটা একটু আলাদা। যদি এটা 16 কোয়াম না হয়ে সিম্পল 4 কোয়াম হইতো, তাহলে কি হতো? 4 কোয়াম হলে এই 16টা পয়েন্ট না থেকে 4টা পয়েন্ট থাকতো, এই 4টা, যে 4টা দেখতে পাচ্ছি, এই 4টা থাকতো আমার 16 কোয়ামের জন্য, সরি 4 কোয়ামের জন্য, 4 কোয়ামের জন্য এই 4টা থাকতো, আর 16 কোয়ামের জন্য এখন আমার এই 16টা থাকতো। এই 4টার মান কত? এই 4টার মান হচ্ছে, এটা মানে হচ্ছে 1 প্লাস আই, এটা মান হচ্ছে -1 প্লাস আই, এটার মান হচ্ছে -1 মাইনাস আই, এটা মান হচ্ছে +1 মাইনাস আই। তো এগুলোর এই 4টার জন্য কিন্তু আমার কি হয়েছে, এই 4টার জন্য আমার কিন্তু দেখা যাচ্ছে যে ফেজে পার্থক্য আছে। এই 4টার ক্ষেত্রে হয়তো ভ্যালুতে পার্থক্য নাই, কিন্তু ফেজে পার্থক্য আছে। কিন্তু আমি যখন 16 কোয়াম চিন্তা করতেছি, তখন কিন্তু আমার ভ্যালু মানে ফেজ এবং অ্যামপ্লিটিউড দুটাতেই পার্থক্য আছে। এটা 4টা কত? 1 প্লাস আই, -1 প্লাস আই, এভাবে বললাম, সবই 1 প্লাস আই, মানে √2 তার হচ্ছে অ্যামপ্লিটিউড। কিন্তু যখন আমরা এই 16 কমে যাচ্ছি, তখন কিন্তু এইটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে +3 প্লাস আই। এইটার ভ্যালু কত? এটা আরো বেশি, +3 প্লাস 3i। এইটার ভ্যালু কত? +3 মাইনাস আই। তাহলে এইটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে -1 মাইনাস 3i। এইটার ভ্যালু কত? -3 মাইনাস 3i। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে 3 রকমের অ্যামপ্লিটিউড আছে। একটা হচ্ছে 1 প্লাস আই, এই রেঞ্জের কিছু একটা, বা অন্যভাবে বলা যায় +-1 প্লাস আই, এই রেঞ্জে আছে। কিছু ভ্যালু আছে যেটা হচ্ছে +-3 প্লাস আই, আবার কিছু আছে +-3 প্লাস-3i। তাহলে আমার ম্যাগনিটিউড গুলো এমন হবে, √2 কিছু থাকবে, √10 কিছু থাকবে, আবার √18 কিছু থাকবে। এই জিনিসগুলো যেটা আমি বললাম, সেগুলো আসলে আপনাদের ডিটেল দেখতে হবে, এবং এগুলো আসলে মানে আপনারা নর্মাল বিভিন্ন ওয়েবসাইট সার্চ করলেই দেখতে পাবেন। আমিও চেষ্টা করবো আপনাদেরকে এই ডকুমেন্টেশন গুলো কিছুটা দিয়ে হেল্প করতে। কিন্তু ব্যাপারটা এমন না যে আমি যখন বলতেছিলাম যে 1 প্লাস আই, হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে যে আমাদের যে কনস্টেলেশন ডায়াগ্রাম বলতেছি, এই কনস্টেলেশন ডায়াগ্রামে এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে রিয়েল কম্পোনেন্ট, আর ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে ইমাজিনারি কম্পোনেন্ট। তাহলে 1 প্লাস আই, তাহলে হচ্ছে এটা হচ্ছে রিয়েল অংশে 1 আর ইমাজিনারি অংশে হচ্ছে আই।
আরো বলতে পারেন যে 1 প্লাস আই জিনিসটা ক্লিয়ার হচ্ছে না। ব্যাপারটা হলো আমি যখন এই কোয়াম করতেছি, কোয়াড্রেচার অ্যাম্প্লিটিউড মডুলেশন, তো সেই কোয়াম করার সময় আমার আসলে একটা কোসাইন পার্ট থাকে আর একটা সাইন পার্ট থাকে। সাইন আর কোসাইন এদের মাঝখানে কত থাকে? একটা 90 ডিগ্রি ফেজ শিফট থাকে, আপনারা জানেন। তো সেই জন্যই আসলে বলা যায় যখন আমরা কোয়াম করি তখন কোয়াম মানে হচ্ছে যে আমি আসলে একটা সিগন্যাল পাঠাই, ক্যারিয়ার পাঠাই, ধরলাম সেটাকে নাম দিলাম সাইন, আবার তার কোয়াড্রেচার বা তার 90 ডিগ্রি ফেজ শিফট করে আর একটা ক্যারিয়ার পাঠাই, তার নাম হলো তখন কোসাইন। প্রথমটা সাইন হলে পরেরটা কোসাইন। এই যে সাইন আর কোসাইনের যে কোএক্সিস্টেন্স, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য তখন এখানে ইমাজিনারি কম্পোনেন্টটা নিয়ে আসি। কারণ আপনি যে 1 প্লাস আই এটা যখন বলতেছেন, এটার মানে কি? মানে হচ্ছে এর অ্যাবসলিউট অ্যাম্প্লিটিউড হচ্ছে √2 আর এর অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 45। এটা তো ফর্মুলা আপনারা জানেন যে কার্টেসিয়ান আর পোলার কোঅর্ডিনেটের ফর্মুলা থেকে জানেন। 1 প্লাস আই এটাকে আমরা যদি এখন অ্যাবসলিউট অ্যাম্প্লিটিউড বের করতে যাই তাহলে কি হবে? √ দিয়ে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার অর্থাৎ √2, এটা হবে তার অ্যাবসলিউট অ্যাম্প্লিটিউড। আর তার ফেজ কত? সেটা হচ্ছে tan ইনভার্স 1/1 অর্থাৎ tan ইনভার্স 1 অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে দেখুন 1 প্লাস আই 1 মাইনাস আই এইটার ফলে এর প্রত্যেকটার অ্যাঙ্গেল 45 ডিগ্রি অথবা তার সাথে 90 ডিগ্রি যোগ করে 135, 225 বা 315 এরকম অ্যাঙ্গেল হচ্ছে, এবং প্রত্যেকটার অ্যাম্প্লিটিউড হচ্ছে √2। আমরা যদি কোনো একটা সার্কেল ড্র করি দেখবেন যে প্রত্যেকটা এই চারটার অ্যাম্প্লিটিউডই √2। তাহলে যদি আমার শুধু একটা সিগন্যাল থাকতো তাহলে আমরা তখন সেটাকে আর ইমাজিনারি পার্টটা থাকতো না। তখন যেমন আমাদের এখানে যখন আমি বিপিএস কে ইউজ করি, বিপিএস কে কি হচ্ছে? প্রথমটাতে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, পরেরটা অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে তো ইমাজিনারি কম্পোনেন্টের কোনো বিষয় নাই। কাজে একটাকে যদি আমি বলি এর ভ্যালু হচ্ছে +1, তাহলে পরেরটা ভ্যালু কত? -1। এখানে কিন্তু কোনো ইমাজিনারি কম্পোনেন্ট নাই। এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1, কিন্তু এখানে কিন্তু চারদিকে ছড়াই আছে। এটাকে কিন্তু আমি যদি +1 বলতে পারি না, কারণ আমি এখানে 1 বললে এটা এইখানে +1 হইতো। তাহলে এখানে কি হচ্ছে? এখানে 1 সাথে একটা অ্যাঙ্গেল আছে 45 ডিগ্রি, এই জন্য এটা হচ্ছে 1 প্লাস আই। ইমাজিনারি কম্পোনেন্ট দিয়ে আমি 1 প্লাস আই দিয়ে আসলে 45 ডিগ্রিটা বুঝাই। অ্যাঙ্গেল বুঝাতে গেলেই আমার কিন্তু কমপ্লেক্স টার্ম চলে আসবে। আপনার যদি সেই কার্টেসিয়ান আর পোলার কোঅর্ডিনেটের কনসেপ্ট গুলো আবার স্টাডি করেন তখন এই অ্যাঙ্গেলের ব্যাপারটা বা ইমাজিনারি 8 কে প্রত্যেকটাতে কিন্তু অ্যামপ্লিটিউড সেম। অ্যামপ্লিটিউড সেম আপনি কিভাবে বুঝলেন? আপনি যদি একটা সার্কেল আঁকান তাহলে দেখবেন পিএসকে সব অ্যামপ্লিটিউড সেম। তো যেহেতু সব অ্যামপ্লিটিউড সেম, কাজে এর ক্ষেত্রে পার্থক্য হচ্ছে শুধুমাত্র অ্যাঙ্গেল। এখন এই অ্যাঙ্গেলটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার দেখা যাবে যে আমি তখন অ্যামপ্লিটিউড আমার সবগুলোকে 1 ধরতে পারি। তো 1 ধরলে তখন আর আমার ওভাবে মানে পোলারের যদি চিন্তা করি তখন আমি শুধু মানে অ্যামপ্লিটিউডকে সেম তো আর অ্যাঙ্গেল দিয়ে তখন আলাদা করতে পারি যে এটা যদি অ্যামপ্লিটিউড 1 এর এগেইনস্টে 0 হয়, এটা তখন 1 এর এগেইনস্টে 45, এটা 1 এর এগেইনস্টে 90, 1 এর এগেইনস্টে তখন আপনার 135, 1 এর এগেইনস্টে 180। কিন্তু এই যে 1 এর এগেইনস্টে 180 বলতেছি, এটা মানে কি? আপনার যদি ম্যাগনিটিউড 1 আর অ্যাঙ্গেল 180 হয় তাহলে দেখা যাবে যে এর মানে হচ্ছে -1, এর মানে হচ্ছে +1। আবার 1 এর এগেইনস্টে যদি আপনি 45 ডিগ্রি নেন তাহলে কিন্তু আপনার ভ্যালুটা আসবে কি? 0.707 প্লাস 0.707 আই। যে আই এর কনসেপ্টে কিন্তু এখানেও আসবে। আচ্ছা, বুঝতে পারছেন? আপনি যদি এটা যেহেতু +1 আর এটা হচ্ছে কি +1 এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তো এটাকে যদি আপনি কার্টেসিয়ানে নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা হবে কত? যেটা বললাম 0.7 প্লাস 0.7 আই, এই ধরনের কিছু একটা বোধহয় আসবে। আচ্ছা, আচ্ছা, ওকে স্যার। তার মানে কনসেপ্টটা সেখানেও আছে।
আর Okay, এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে আমার শুধু আই প্লাস আই, শুধু প্লাস আই, 0 প্লাস আই। কাজে কনসেপ্টটা আমার সব জায়গায় থাকবে, অ্যাঙ্গেলও থাকবে, অ্যাম্পলিটিউডও থাকবে। এই ক্ষেত্রে এটা প্রমিনেন্ট, কারণ এখানে অ্যাম্পলিটিউডে চেঞ্জ আছে। এখানে অ্যাম্পলিটিউডে চেঞ্জ না থাকাতে ব্যাপারটা অত প্রমিনেন্ট না, বাট এক্সিস্টিং এখানেও ইমাজিনারি কম্পোনেন্টটা আছে। আচ্ছা, ওকে স্যার।